গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তাই ফুল গাছে একটু পানি দিচ্ছি। ছোট্ট একটা পরিবারে ছিল মা, বাবা এবং 2 মেয়ে। বড় মেয়েটা ছিল ওই মায়ের সৎ মেয়ে, আর ছোট মেয়েটা ছিল তার নিজের মেয়ে। বাড়ির সব কাজ সৎ মেয়েকে দিয়েই করায়। একদিন, তুমি এত কাজ কেন করো আপু? তুমি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজই করো। বাড়ির কাজ করলে বাড়ি সুন্দর থাকে, তাই তো বাড়ির কাজ করি। বাড়ি সুন্দর রাখতে হলে তো কাজ করতেই হবে বোন। কিন্তু মা তো কোনো কাজ করে না, শুধু তোমাকেই কাজ করতে বলে। শোন, আমার পাগলি বোনটা, মা কাজ করতে বলবে না তো কে বলবে বল শুনি? প্রতিবেশীরা এসে বলবে, মা তো কাজ করতে বলবেই। আমি তো বড়, তুই ছোট, তাই তোকে বলে না, আমাকে বলে। তবু আপু, তুমি সেই সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করো, মা একটুও কাজ করে না। মা সারাদিন শুয়ে বসে থাকে আর তোমাকে দিয়ে সব কাজ করায়। শোন, কাজ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, তাই তো কাজ করি। আর বাড়ির কাজ করব না তো মানুষের বাড়িতে গিয়ে কাজ করব বল? আরে মা তো নিজের বাড়ির কাজই করতে বলে, অন্যের বাড়িতে গিয়ে তো আর কাজ করতে বলে না। মা তো কাজ করতে বলবেই বোন। নিজের বাড়ির কাজ করলে ক্ষতি কি? আরো বাড়ি ভালো থাকে। না, তুমি আর একটুও কাজ করবে না। তুমি এখন এখান থেকে চলো আপু। বাগানের কাজ শেষ করে মিতা রান্নাঘরে যায়। এরপর মিতা সবার জন্য ইফতারি বানাতে শুরু করলো। আজ আলুর চপ বানাচ্ছি, এটা খেতে সবার নিশ্চয়ই ভালো লাগবে। দেখতে কত সুন্দর হয়েছে। মিতা, এই মিতা, এখানে আয়। হ্যাঁ মা, এই তো আসতেছি। মা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ রে মহারানী, ডেকেছি। ইফতারি বানাতে শুরু করেছিস না ফাঁকিবাজি করতেছিস? না মা, আমি এই তো রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দিয়েছি মা। এই তো ইফতারি কিছুটা হয়ে গেছে, এরপর ভাত তরকারি রান্না করব মা। তুমি আমাকে কেন ডেকেছো মা বলো? ভালো করে রান্না করবি, যেন ভুল না হয়, আবার লবণ বেশি দিস না যেন। ঠিক আছে মা, কোনো ভুল হবে না, আমি ঠিক মতোই রান্না করব। শোন, ইফতারের সময় তোর বাবা থাকবে টেবিলে, তখন যেন আবার গদগদ করে সব খেয়ে ফেলিস না। রোজা থাকিস, পরে পেট ভরে খেলে পরে আবার পেট খারাপ করবে। তাই বলছি, একটুখানি খেয়ে ওখান থেকে চলে যাবি। তোর বাবা যদি বলে খাওয়ার জন্য, তখন তুই বলবি যে আমি একটু পরে খাবো, এখন আমার ভালো লাগতেছে না। বুঝেছিস কি বলেছি? আর শোন, তোর বাবাকে যেন আবার বলিস না আমি তোকে খেতে নিষেধ করেছি। শোন, আমি তোর ভালোর জন্যই বলছি। রোজা থাকিস, পেট খালি থাকে, তখন যদি ইফতারের সময় পেট ভরে খাস, তাহলে কিন্তু পেট খারাপ করবে। আমার হয়েছে যত জ্বালা, ওর মা মরে গেছে আর আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে একে। আর শোন, ঘাড়ের উপরে আবার দাঁড়িয়ে থাকবি না, ওখান থেকে চলে যাবি। এরপর মিতা চুপচাপ তার মায়ের কথা শুনে। সে আর কিছুই বলল না, কারণ বাড়িতে তার কথার কোনো মূল্য নেই।
এরপর ইফতারের সময় হয়ে গেল। তখন খাবার টেবিলে সবাই আজানের জন্য অপেক্ষা করতেছে। কিরে মা, তুই এখন বসে আছিস কেন? আমরা সবাই খাবার খাচ্ছি, তুই কেন বসে আছিস মা? খাবারগুলো খেয়ে নে মা। বাবা, আমি এখন কিছু খেতে পারবো না বাবা। আমি এখন একটু বিশ্রাম নিব, পরে এসে খাবো বাবা। তোমরা খেয়ে নাও। কি বলছিস রে মা? সারাদিন রোজা রেখে এখন শুধু একটু শরবত খেলি আর তোর খাওয়া হয়ে গেল? শোন মা, খাবারগুলো খেয়ে নে, আমরা সবাই খাচ্ছি, তুই কেন খাবি না মা? কি হয়েছে তোর মা? আমরা সবাই খাচ্ছি আর তুই বসে আছিস, তুইও খেয়ে নে মা। না বাবা, বললাম না আমার এখন খেতে ইচ্ছে করছে না, আমি পরে খাবো বাবা, তোমরা খেয়ে নাও। ঠিক আছে মা, তাহলে তুই এখন যা, একটু বিশ্রাম করে আয়, তারপরে খাবারগুলো খেয়ে নিস মা। এরপর মিতা তার বাবাকে কিছুই বলল না, কারণ তার মা আগেই নিষেধ করেছে তার বাবাকে যেন না বলে। এরপর রাত্রে যখন মিতা শুয়ে পড়ল, তখন ও ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আমি মাকে গিয়ে বলি আমার খুব ক্ষুধা লেগেছে, আমি এখন থাকতে পারতেছি না। আমি যদি রান্নাঘরে গিয়ে খাবারগুলো খাই তাহলে তো মা আমাকে বকাবকি করবে। আমি বরং মায়ের কাছে জিজ্ঞাসা করি যে আমি কিছু খাবার খেয়ে নেই, কত খাবার তো আছে রান্নাঘরে। মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি থাকতে পারতেছি না, রান্নাঘরে তো কত খাবার আছে, আমি একটু খাবার খাই মা। কিরে, তোর পেটে কি বস্তা বাঁধছিস? খাবার খাবি এখন? এখন কোনো খাবার খাবি না, সেহরির সময় হলে তখন খাবার খাবি। খাবার আছে বলেই কি খেতে হবে? এখন এখান থেকে চুপচাপ চলে যা, তারপর সেহরির সময় হলে আমি ডেকে নিব, তখন পেটে বস্তা বেঁধে তারপরে খাবি। এখন এখান থেকে যা, আর শোন, রান্নাঘরে যাবি না ভুলেও। আমাকে একটু দয়া করো মা, আমার খুবই ক্ষুধা লেগেছে। আমি সারাদিন রোজা ছিলাম, আবার সারাদিন কাজ করেছি, এখন আমি থাকতে পারতেছি না মা। আমি একটু খাবার খেয়ে নেই মা, আমিই তো রান্না করেছি, যদি খাবার না থাকে আমি আবার রান্না করে দেব। এই মেয়ে, আর এত বেশি প্যাক প্যাক করিস না তো, এখান থেকে যেতে বলেছি, যা তো এখান থেকে, ঘ্যান ঘ্যান করে আমার মাথাটা খাস না। এরপর মিতা সেখান থেকে চলে যায়। সেহরির সময়ও ঠিক একই ঘটনা ঘটে। সেহরির সময়ও মিতাকে বেশি কিছু খেতে দেয় না, অল্প খাবার খেয়ে মিতা আবার রোজা থাকে। এরপর সকালে মিতা আবার বাড়ির সব কাজ কাম করতে থাকে। ইফতারের সময় মা বেশি কিছু খেতে দেয় না, সেহরির সময়ও বেশি কিছু খেতে দেয় না, তাহলে আমি সারাদিন কিভাবে কাজ করব? এখন আর আমি কাজ করতে পারতেছি না, আমার হাত পা নড়াতে পারতেছি না, আমি এখন কিভাবে কাজ করব? কাজ না করলে আবার মা বকাবকি করবে, আমি যে এখন কি করব? হে আল্লাহ, তুমি বলে দাও আমি এখন কি করব? মা যে কেন এরকম করে আমার সাথে, আমি কিছুই বুঝি না। যাই, আমি এখন একটু বিশ্রাম করে আসি, পরে কাজগুলো সেরে নেব।
এরপর মিতা তার ঘরে চলে যায়। ঘরে গিয়ে মিতা শুয়ে থাকে। এরপর এই যে মহারানী, আপনি এখানে শুয়ে আছেন, বাড়ির কাজগুলো কে করবে বলি শুনি? ওঠ ওঠ, এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওঠ, যা কাজ করতে যা। এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। এত শুয়ে বসে থাকলে তোকে আর এই বাড়িতে থাকতে দেব না। ওঠ বলছি, ওঠ। মা, আমি এখন আর উঠতে পারতেছি না মা। আমার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। আমি এখন কোনো কাজ করতে পারবো না মা। কাজ করতে পারবি না বললেই হলো, উঠতে বলেছি, ওঠ। মা, দয়া করো তুমি আমাকে, আমি এখন উঠতে পারতেছি না মা। কি, তুই উঠবি না? দাঁড়া, তোকে যে কিভাবে উঠাতে হবে সেটা আমি ভালো করে জানি। মা, তুমি কেন আপুকে মারতেছো মা? ছেড়ে দাও আপুকে। আপুকে ছাড়ো, ছাড়ো আপুকে। আপুকে আর মেরো না। তুমি সারা দিন আপুকে দিয়ে কাজ করাও, এখন আবার তুমি আপুকে মারতেছো। ছাড়ো, ছাড়ো, আপুকে মারবে না। ছেড়ে দাও আপুকে। এরপর মিতার বাবা সেখানে চলে আসে। তখন মিতার বাবা জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে? আরে মিতা, মা, কি হয়েছে তোর? তুই এভাবে শুয়ে আছিস কেন মা? কি হয়েছে? আর এরকম ঘরে চিল্লাচিল্লি হচ্ছে কেন? কি হয়েছে বল আমাকে। তুলি, তুই বলতো মা, কি হয়েছে? বাবা, মা সারা দিন আপুকে দিয়ে কাজ করায় আর আপুকে বেশি কিছু খেতে দেয় না। মা একটু কাজ করে না, শুধু আপুকে দিয়ে কাজ করায় আর আপুকে ভালো কিছু খেতেও দেয় না। অল্প অল্প করে খাবার খেতে দেয় আর আপু অল্প অল্প খাবার খেয়ে রোজা থাকে আর সারা দিন কাজ করে। মা শুধু শুয়ে বসে থাকে। আর এখন দেখো না আব্বু, আপু কিরকম অসুস্থ হয়ে গেছে। এরপরও মা আপুকে দিয়ে কাজ করাতে চায়। আপু যখন উঠতে পারছে না তখন আপুকে মারতে শুরু করে। কি, এটা আমি কি শুনছি? তুমি তুমি আমার মেয়েকে দিয়ে এত কাজ করাও, তুমি নিজে কোনো কাজ করো না আর ওকে বেশি কিছু খেতেও দাও না। কেন এটা করো বলো শুনি? না, আমি ওকে দিয়ে কাজ করাই না, সারা দিন আমি কাজ করি। তুমি কাজ করো? তাহলে তুলি কি মিথ্যা কথা বলছে? আর এরকম ঘরে চিল্লাচিল্লি হচ্ছে কেন? নিশ্চয়ই তুমি মিতাকে মেরেছো। আরে ও ছোট মানুষ, ও কি বোঝে? ওর কথা তুমি কেন বিশ্বাস করছো? আমি মিতাকে মারছি না। আরে তোমার মনে কি একটু মায়া দয়া নেই? আজ যদি মিতা তোমার পেটের মেয়ে হতো তাহলে কি তুমি ওর সাথে এরকম করতে পারতে? তুমি কেন এরকম করো বলো? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমার বিশ্বাসের এই মূল্য দিলে? তুমি আমার মেয়েকে দিয়ে এত কাজ করাও, আবার খেতেও দাও না। আরে কেন করো এরকম তুমি? হ্যাঁ, শোনো, তুমি যদি এরকম আমার মেয়ের সাথে করতে থাকো তাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমি আমার মেয়েদের নিয়ে থাকবো। শোনো, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল স্বীকার করতেছি। আমার এরকম করা ঠিক হয়নি। সত্যিই তো, ও যদি আমার পেটের মেয়ে হতো তাহলে কি আমি ওকে দিয়ে এত কাজ করাতে পারতাম? আসলে আমারই ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি আর কখনোই মিতাকে দিয়ে এত কাজ করাবো না, আর মিতাকে আমার নিজের পেটের মেয়ের মতোই জানবো। আমার কাছে তুলি যেমন, মিতাও তেমন। আমি
আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও এরকম করব না। ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তাহলে তোমাকে ক্ষমা করে দিলাম। আর ভবিষ্যতে আমার মেয়ের সাথে তুমি এরকম করবে না। এরপর থেকে মিতাকে তার নিজের মেয়ের মতো ভালোবাসে, আর কোনোদিনও মিতাকে তার সৎ মেয়ের চোখে দেখে না। এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।